আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে, ইউনূসকে বিদায় নিতে হবে। তো তাই আসুন ইউনূসের বিদায়ের প্রাক্কালে আমরা দেখে নিই যে ইউনূস এই দেশটাকে কোথায় রেখে গিয়েছেন, ইউনূস কি কি করেছেন গত এক বছর আমরা একটু দেখে আসুন। প্রথমে যদি আমরা যেতে চাই যে ইউনূসের যে প্রিয় গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণে যেতে চাই। সো আপনারা যদি দেখেন যে ইউনূস 5ই আগস্টের পর ক্ষমতা নেওয়ার পরে সে কি কি করেছে গ্রামীণের জন্য। প্রথমত সে গ্রামীণের নামে একটি ইউনিভার্সিটি নিয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়েছে, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে একটি লাইসেন্স নিয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ড সার্ভিস করেছে, গ্রামীণ জনশক্তি রপ্তানির জন্য সে লাইসেন্স নিয়েছে। এখন একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে এই প্রতিষ্ঠানগুলো তার নিজের প্রতিষ্ঠানের নামে এই লাইসেন্সগুলো নিতে পারে কিনা, আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন সবাই বলবে দিস ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সে এটা করতে পারে না। শেখ হাসিনা করেছে বা অন্যের পূর্বের কেউ এগুলো করেছে? কেউ করে নাই। তার মানে হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানের জন্য সে সুযোগ সুবিধা নিয়েছে। তারপরে আসুন আমরা দেখি যে আরেকটি বিষয় দেখি যে আদালত কিন্তু তার বিরুদ্ধে রায় দিয়েছিল যে তাকে, তার বিরুদ্ধে না, তার রায় দিয়েছিল তাকে যে 666 কোটি টাকা তাকে রাষ্ট্রকে কর দিতে হবে। কিন্তু সে ক্ষমতা নেওয়ার পরে এই 666 কোটি টাকা সে মওকুফ করে নিয়েছে। তার মানে কি? তার মানে সে রাষ্ট্রকে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্রকে 666 কোটি টাকা বঞ্চিত করেছে। এটি কার টাকা? এটা আমার টাকা, আপনার টাকা, এদেশের গরিব জনগোষ্ঠীর টাকা। তারপরে আসুন আপনার তার স্বজনপ্রীতি দেখি, তার স্বজনপ্রীতির নমুনা দেখি যে উন্নয়ন বরাদ্দের জন্য 1,12,000 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ হয়েছে। সেইখান থেকে 50% উপরে সে তার নিজস্ব এলাকায় সে বরাদ্দ দিয়েছে। তার মানে দেশের পুরা দেশকে বঞ্চিত করে সে তার নিজের এলাকার জন্য সেই বরাদ্দগুলো দিয়েছে। তারপরে যদি আরো স্বজনপ্রীতির নমুনা আমরা দেখি তাহলে দেখবো যে তার যে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সে তার গ্রামীণের নূরজাহান বেগমকে এখানে এনে স্বাস্থ্য উপদেষ্টা করেছে। তার আপন ভাতিজাকে প্রেস উইংসে চাকরি দিয়েছে, প্রেস সেক্রেটারি করেছে। এসডিজি মুখ্য সমন্বয়ক হিসেবে তার গ্রামীণের লামিয়া মোর্শেদকে, ইউনূস সেন্টারের লামিয়া মোর্শেদকে এনে নিয়োগ দিয়েছে। তার মানে বর্তমান সরকারটাকে তার একটা ব্যক্তিগত সরকার, একটা গ্রামীণ সরকার করে ফেলেছে। এই হচ্ছে এক বছরের তার অর্জনের মধ্যে অন্যতম স্বজনপ্রীতির অংশ। তারপরে আসুন আমরা কথা বলি যে তার ক্ষমতায় থাকা নিয়ে সে কি কি করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবাই আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সেই গণতন্ত্রকে সে নিজ হাতে গলা টিপে হত্যা করে সে ক্ষমতায় থাকার জন্য কিংস পার্টি করেছে, এনসিপি তৈরি করেছে। এটা সবাই এটা নিয়ে প্রশ্ন করেছে যে এনসিপি কে তৈরি করে, কিংস পার্টি তৈরি করে সে ক্ষমতায় থাকতে চায়। তারপরে আসুন আমি বিচারালয় নিয়ে কথা বলতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্রের কতগুলো প্রতিষ্ঠানের মধ্যে বিচার বিভাগ হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আপনারা জানেন যে অতি সম্প্রতিকালে 18 জন বিচারককে বাধ্যতামূলক বেআইনিভাবে অবসর দেওয়া হয়েছে। আপনারা কি দেখেছেন? আপনারা কি জানেন যে অতীত ইতিহাসে এরকম ধরনের বড় কোনো ঘটনা ঘটেছে যে একসাথে 18 জন বিচারপতিকে জোর করে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে? এগুলো দেখেছেন? আপনারা কি কখনো অতীতে দেখেছেন একজন চিফ জাস্টিসকে মপ করে তাকে ক্ষমতা থেকে, তার চেয়ার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এরকম ইতিহাস কি আপনারা দেখেছেন? আপনারা কি দেখেছেন কখনো যে স্কুলের শিক্ষককে জোর করে মপ করে তাদের পদ থেকে অধ্যক্ষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিসিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বিচারপতিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে? এগুলো আপনারা কখনো দেখেছেন ইতিহাসে? বাংলাদেশে এগুলো কখনো, ইতিহাসে এগুলোর কখনো নজির নেই। এই নজিরগুলো বাংলাদেশে স্থাপন করেছে। তারপরে আপনারা যদি দেখি যে প্রধান বিচারপতি খায়রুল হককে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। কিসের উপরে গ্রেপ্তার করা হয়েছে? তাকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায়। আচ্ছা, প্রধান বিচারপতি খায়রুল হককে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ হতে পারে সেটি হচ্ছে যে সে রায় দিয়েছে, রায় জালিয়াতি করেছে বলেন বা দলীয় রায় দিয়েছে, সঠিক রায় দেয়নি, এই কারণে তাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন। কিন্তু প্রধান বিচারপতিকে আপনি হত্যা মামলায় গ্রেপ্তার করতে পারেন না। এদেশের একটি শিশু বাচ্চা, রাষ্ট্রের একটি শিশু বাচ্চা পর্যন্ত জানে যে প্রধান বিচারপতি খায়রুল হককে যে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি বেআইনি। তাহলে আপনারা কি করলেন? এরকম একটি নজির বাংলাদেশে স্থাপন করলেন। আরো নজির স্থাপন করেছেন আপনি। সেই নজিরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার, একজন মুক্তিযোদ্ধা, বয়স্ক মানুষ, বীর মুক্তিযোদ্ধাকে আপনারা কি করলেন? জুতার মালা দিয়ে জুতা দিয়ে তাকে পিটিয়ে তা মফ করে তাকে গ্রেপ্তার করেছেন। বাংলাদেশের ইতিহাসে তো বহু চিফ
ইলেকশন কমিশনের আগে ছিল, বহু নির্বাচন করেছে বিতর্কিত, 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে, তারপরে আরো অন্য মাগুরা নির্বাচন করেছে, মিরপুর নির্বাচন করেছে, বহু বিতর্কিত নির্বাচন করেছে। যারা নির্বাচন করেছে হয়তো তারা শাস্তি ফেস করেছে, আদালত ফেস করেছে, কিন্তু তাদেরকে তাদের গলায় জোতার মালা দিয়ে, তাদেরকে জোতা দিয়ে পিটিয়ে তাদেরকে কি কখনো জেলে দেওয়া হয়েছে? এই যে একটা ব্যাড দৃষ্টান্ত স্থাপন করলেন, এটা কে করেছে? এটা ইউনূস করেছে। এটা হচ্ছে ইউনূসের বিদায়ীকালের এক বছরের শাসনামল। তারপর সবচেয়ে বহুল আলোচিত কথা ইউনূস বলছে ক্ষমতা নেওয়ার পর থেকে নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। তো ইউনূসের নতুন বন্দোবস্ত কি এটা সবাই আপনারা জানেন, তারপর আপনাদেরকে রিকেপ করাচ্ছি, আবার একটু মনে করিয়ে দিচ্ছি। নতুন বন্দোবস্ত হচ্ছে আমরা দেখেছি যে উপদেষ্টা তাদের পিএস, এপিএস, পিএ, এপিএ তারা 100 কোটি টাকার মালিক হয়েছে। সুইজারল্যান্ডে বাড়ি করেছে, কানাডা বাড়ি করেছে, অস্ট্রেলিয়া বাড়ি করেছে। উপদেষ্টার ভাইয়ের অ্যাকাউন্টে 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত নিয়ে যদি কথা বলি তাহলে আরো নতুন বন্দোবস্ত কি? নতুন বন্দোবস্ত হচ্ছে মব করা। আপনাকে ভালো লাগছে না আপনার বাড়ি থেকে মব করা, সন্ত্রাস করা, মুক্তিযোদ্ধাদেরকে যেখানে দেখবেন তাদের গলার মধ্যে জুতার মালা দেওয়া, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা, এ হচ্ছে তাদের নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্তের মধ্যে আরো অন্যতম কি দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি? যে বাড়িটি থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়েছে, যে বাড়িটি মুক্তিযুদ্ধের সূতিকাগার, সেই বাড়িটিকে আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন। এটা হচ্ছে আপনার নতুন বন্দোবস্ত। এ হচ্ছে আপনার শাসনামল। আপনার শাসনামল হচ্ছে কি? আপনার নতুন বন্দোবস্ত হচ্ছে কি? আপনি ক্ষমতা এসে 1 বছরের ভিতরে যে রাজনৈতিক দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে ছাত্র সংগঠনের নেতৃত্বে দেশের ভাষা আন্দোলন হয়েছে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ 111 আন্দোলন সহ সব হয়েছে, সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিলেন। বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রকে গলা চিপে হত্যা করেছেন। এটা হচ্ছে আপনার নতুন বন্দোবস্ত, গত 1 বছরের আপনার শাসনামল। আপনি কি করছেন? আপনার নতুন বন্দোবস্তের মধ্যে গত 1 বছর শাসনামলের মধ্যে অন্যতম হচ্ছে আপনি রিসেট বাটন টিপ দিয়ে 71কে মুছে ফেলতে চেয়েছিলেন। রিসেট বাটন টিপ দিয়ে আপনি মুক্তিযুদ্ধ, 71 মুক্তিযুদ্ধ সবকিছু আপনি ডিলিট করে দিতে চান। এই ছিল আপনার নতুন বন্দোবস্ত, এই ছিল আপনার 1 বছরের শাসনামল। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন অল্প সময়ের মধ্যে আমি জাস্ট শুধু মেইন বিষয়গুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি। আর অসংখ্য সারাদিন বলা যাবে এই দেশটাকে ধ্বংস করার জন্য ইউনূস কি করেছে। গার্মেন্টস সহ, ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। ইউনূসকে যেতেই হবে। 1 বছর হয়েছে, তার 1 বছরের বিদায় ঘন্টার বিদায়ের সময়, তার বিদায়ের প্রাককালে তার 1 বছর শাসনামলটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন আমরা এইরকম একজন স্বৈর শাসক, এরকম একজন ফেসিস্টকে, এরকম একজন অন্যায়কারীকে, একটা রাষ্ট্র ধ্বংসকারীকে আমরা সকলে মিলে প্রতিহত করে তাকে বিদায় দেব। এমনভাবে বিদায় দেব যেন পৃথিবীতে ইতিহাসে যেন তার নাম যেন থাকে, যে বা পৃথিবীর ইতিহাসে কেউ যেন এরকম স্বৈর শাসক হওয়ার সাহস না পায়। সেইভাবে তাকে এখান থেকে বিদায় করতে হবে। সেই জন্য প্রস্তুতি নিতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে এখানে ভূমিকা রাখতে হবে। 1 বছর আগে আমরা সবাই ভেবেছিলাম এবার মোড় ঘুরবে, পুরনো অন্যায়, পক্ষপাত, ভয় সব পেছনে পড়ে থাকবে। এখন প্রশ্ন, মোড় কি ঘুরেছে নাকি গাড়িটাই একই রাস্তায় ঘুরপাক খাচ্ছে? জাতিসংঘের মানবাধিকার মিশন ঢাকায় বসেছে। ভালো খবর, তারা দেখছে, শুনছে, লিখছে। সরকারের চুক্তি, এই মিশন যদি আগের সময়ে থাকতো অনেক অপরাধের বিচার হতো, ঠিক আছে। কিন্তু এখন যে হচ্ছে সেটার হিসাব নিকাশ আসলে কোথায়? গত 1 বছরে যে লঙ্ঘন, যে বৈষম্য, যে বাছাই করে দায় মুক্তি, সেসবের খাতা খোলা হবে তো? এই প্রশ্ন সবার। গোপালগঞ্জের ঘটনা নিয়ে একটু খোলামেলা কথা বলি। এনসিপির কর্মসূচি, গোলাগুলি, 5 জনের মৃত্যু, হাজার হাজার মানুষের নামে মামলা, এগুলো কি নতুন দিনের সংকেত দেয় নাকি পুরোনো দিনেরই পুনরাবৃত্তি? ভিডিওতে দেখা নির্দেশনা, দৌড়ে পালানো মানুষের পেছনে গুলি, এসব কি আমাদের 2024-এ ফিরিয়ে নেয় না? যে সময় আমরা এমনই নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই দৃশ্য আবার কেন দেখছি? আরেকটা বিষয়, জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল তাদের জন্য মামলা, হয়রানি না করার ঘোষণা শুনতে ন্যায্য লাগতে পারে, কিন্তু বিচার ব্যবস্থার দৃষ্টিতে এটা তো বিজয়ী ন্যায় বিচারের আধুনিক সংস্করণ।
যাদের আমরা তারা নিরাপদ, যাদের না তারা অভিযুক্ত, এই মাপকাঠি কি টেকসই রাষ্ট্র করতে সাহায্য করে, নাকি নতুন বৈষম্যের বীজ বুনে? শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে, এটিও একটা বড় ঘটনা। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে সেগুলো এড়িয়ে গেলে চলবে? একই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দুই পলাতক আসামির পক্ষ নিচ্ছেন, যাদের স্বার্থ স্পষ্টত আলাদা হতে পারে। এখানে তো সংঘাতের সম্ভাবনা আছে। পর্যাপ্ত সময় ছাড়া আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি, এতে ন্যায্যতার ছাপ কতটা থাকবে? বিচার শুধু হওয়া নয়, হতে দেখা, এই মানদণ্ডটাই তো শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতির চাবিকাঠি। এবার নির্বাচনের কথা একটু আসি। শুনলিয়নে লেগে মেগে যান। কথায় আছে যে ফেব্রুয়ারি 2026-এ ভোট, কাগজে বাজেটও আছে, কিন্তু মাঠে সীমানা নির্ধারণ চলে আছে, ভোটার তালিকা ধীর, নতুন ভোটার অন্তর্ভুক্তি ধীরতর, জেলা থানা পর্যায়ে নির্বাচন কমিশনের লজিস্টিক প্রস্তুতি কি? সিসিটিভি, অমোচনীয় কালি, স্টেশনারি, এসবের টেন্ডার, ডেলিভারি, ট্রায়াল, এগুলো রাতারাতি হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, গাড়ি নেই, জনবল প্রশিক্ষণ কেমন, কমান্ড চেইন পরিষ্কার তো? প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি পদ্ধতি ঠিক হলো? দূতাবাসগুলো প্রস্তুত? 7 মাস হাতে থাকলেও বাস্তবের সময় কম। এখনই গতি না বাড়ালে তারিখটা ক্যালেন্ডারের পাতাতেই আটকে যাবে। রাজনীতির ভেতরকার বিভাজনও কম নয়। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব, কিছুতে ঐক্যমত্য, অনেকখানাতেই মতভেদ। নারী আসনে সরাসরি ভোট, স্পষ্টতা নেই। তত্ত্বাবধায়ক ধাঁচের অন্তর্বর্তী মডেল, কেউ হ্যাঁ কেউ না। এনসিপি যে বৈষম্য বিরোধী স্লোগান নিয়ে উঠেছিল, তাদের বক্তব্যেই কখনো কখনো ট্যাগিং এর পুরনো রাজনীতির গন্ধ পাচ্ছে মানুষ। বিরোধী মানেই খারাপ, পুরো অঞ্চল মানেই ওরা, এই চিন্তা নিরাপদ না, বুদ্ধিমানেরও না। অর্থনীতি, বিনিয়োগ নেই, নীতিগত সংস্কারের বাজেট বরাদ্দ নেই, IMF এর পরের কিস্তি সংস্কারের সঙ্গে জড়ানো রয়েছে। নির্বাচন পেছলে ব্যবসা উদ্যোক্তার আস্থা পড়ে যাবে, রোজগার কমবে, বেকারত্ব বাড়বে। মানুষ ভাবছে এত কিছুর পরেও যদি আগের মতোই সময়ক্ষেপণ হয়, তাহলে লাভটা আসলে কি হলো? এদিকে যোগাযোগ কৌশলও গোলমেলে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন বলেন আগামী 7 দিন খুব ক্রুশিয়াল, মানুষ আতঙ্কিত হয়। সরকার মানুষের উদ্বেগ কমাবে নাকি চুচু দেখাবে? এখানে স্পষ্টতা দরকার। শোনার কথা, গুজব, ওয়েব দুনিয়ার ওলট পালট, এসব দমন হয় স্বচ্ছতায়, নিয়মিত ব্রিফিংয়ে, টাইমলাইনে, ভয় দেখিয়ে নয়, রোড ম্যাপ দেখিয়ে আস্থা ফেরাতে হবে, রোডটা দেখাতে হবে। তাহলে এখন কি করা যায়? খুব সোজা সাপটা, কাজের ভাষায় বলি, রাজনৈতিক নৈতিকতা সনদ। বড় সব দল বসে 3-4 পৃষ্ঠার একটা সনদে সৈনিক, সহাবস্থান, সহনশীলতা, অস্ত্র ও সহিংসতা বর্জন, প্রশাসনে হস্তক্ষেপ না করা, ভুয়া খবর না ছড়ানো, পরাজয় মেনে নেয়ার প্রতিশ্রুতি। নির্বাচন কমিশনের অধীনে একটি কন্ডাক্ট সেল থাকুক, লঙ্ঘন হলে তাৎক্ষণিক নোটিশ, প্রকাশ্য শোকজ, জরিমানা সহ প্রতিকার। সেপ্টেম্বর টাইমলাইন: প্রথম সপ্তাহ সীমানা নির্ধারণে খসড়া প্রকাশ, দ্বিতীয় সপ্তাহ আপত্তি শুনানি, তৃতীয় সপ্তাহ ফাইনাল গেজেট। একই সময়ে ভোটার তালিকা আপডেটের শেষ রাউন্ড, নতুন ভোটার নিবন্ধনের ক্যাম্প, প্রবাসী ভোটের পাইলট, 5 দেশে সীমিত পরিসরে মক ড্রাই রান, শেখা অনুযায়ী স্কেল আপ বা স্থগিতের সিদ্ধান্ত। আইনি দ্রুত সংস্কার, নিবন্ধন আইন, রাজনৈতিক অর্থায়ন, প্রচারণা ব্যয়সীমা, মিডিয়া অ্যাক্সেস, 4টি ছোট কিন্তু জরুরি সংশোধন।